তখন শীতকাল, চারিদিকে কেবল কুয়াশার চাদর পড়তে শুরু করেছে। আমি মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, হাতে অনেক সময় বলে গ্রামে চলে এসেছি। গ্রামে দাদুর সাথে বেশ ভালো সময় কাটছে আমার। আজ বিকেলে দাদু আমাকে ডেকে বলল, শোন দাদু ভাই, তুই এতদিন পরে গ্রামে এসেছিস, এদিকে আমার ঘরে কিছুই নেই, তোকে কি খাওয়াবো বলতো? আরে আমাকে নিয়ে তোমার এত ব্যস্ত হতে হবে না, যা খাচ্ছি তাই বা খারাপ কিসের? না দাদু ভাই, কথা বলিস না। তুই এক কাজ কর, সন্ধে হতে এখনো বেশি দেরি আছে, তুই বাজারে গিয়ে একটা মাছ কিনে আয়। আমি বয়স্ক মানুষ, এত দূর যেতে কষ্ট হয়। ঠিক আছে দাদু, তোমাকে এত ব্যস্ত হতে হবে না, আমি এখনই যাচ্ছি। আমি আর দেরি না করে তাড়াতাড়ি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দাদুর বাসা থেকে খুব একটা দূরে নয় বাজারটা, কয়েক মিনিটের হাঁটা পথ মাত্র। বাজার তখন শেষের পথে, আরও আগে আসা উচিত ছিল। এখন এই ভর সন্ধ্যাবেলা কিছু পাবো বলে তো মনে হচ্ছে না। আরে ওই তো একজন লোক বসে আছে, এ তো দেখছি যোগু কাকা। না যোগু কাকা, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনবো না কেন? তোমার দাদু আগে আমার কাছ থেকে কতই না মাছ নিত। হ্যাঁ কাকা, সেখান থেকেই তো আপনার সাথে আমার পরিচয়। তা নিশ্চয়ই মাছ নিতে এসেছো? হ্যাঁ কাকা, দাদুই মাছ নেওয়ার জন্য পাঠালো। বেশ বড় দেখে একটা মাছ দাও তো, নিয়ে যাই। আমার কথা শুনে কাকা বেশ খুশি হল, আর খুশি মনে আমাকে একটা বড় দেখে মাছও দিয়ে দিল। আমি মাছের দাম পরিশোধ করে মাছ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাতে আমি আর দাদু খাওয়া দাওয়া করলাম। রাতের খাবার খেয়ে দাদু আর আমি বাইরে বসে আছি। ঠিক তখনই ঘটল একটা আশ্চর্য ঘটনা। দেখলাম যোগু কাকা ছুটতে ছুটতে এসে আমাদের সামনে এসে দাঁড়ালো। ভয়ে তার মুখ যেন শুকিয়ে গেছে, চোখের কোণে কি যেন এক অজানা আতঙ্কের ছাপ। আরে যোগু যে, কি হয়েছে তোর? হঠাৎ ছুটে আসলি কোথা থেকে? আমি কি বলবো বুঝতে পারছি না। কি ভয়ানক ব্যাপার ঘটলো আমার সাথে, চিন্তা করলে এখনো আমার শরীরে কাঁটা দিচ্ছে। আরে এত ঘুরিয়ে না বলে খোলসা করে বল তো কি হয়েছে। আজ সব মাছ বিক্রি করতে পারিনি, কিছু মাছ রয়ে গেছিল, তাই নিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে অনুভব করি আমার নাম ধরে কে যেন ডাকলো, আর তার সাথে সাথে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম। আমার মনটা যেন হঠাৎ করেই বলে উঠলো, তোর সামনে বড় বিপদ। আমি এদিক ওদিক তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কি বলছিস রে সব যোগু? এ তো মস্ত বড় ব্যাপার। তারপর কি হলো বল তো শুনে। আমি দেখছিলাম যোগু কাকা বলতে গিয়ে বারবার কেঁপে উঠছে। অনেক কষ্টে ভয়টাকে সামলে সে আবার বলতে শুরু করলো। এরপর সবকিছুই ঠিক ছিল, পথে আর কোনো বিপত্তি হয়নি। কিন্তু যখন বাড়ি আসলাম, তখন দেখি আমার মাছের ঝুড়ি ফাঁকা, সেখানে একটা মাছও নেই। আর আমি কাঁধের যেখানে ঠান্ডা স্পর্শ পেয়েছিলাম, সেখানে দেখতে পেলাম লাল রক্তের দাগ। আচ্ছা কাকা, আমি যখন তোমার কাছ থেকে মাছ কিনে আনলাম তখন তো সব ঠিকই ছিল। হ্যাঁ, তখন তো সব ঠিকই ছিল, কিন্তু আসলে ঘটনা ঘটেছে ওই অন্ধকার রাতে। জানি না কোন দুষ্ট অপশক্তি আমার পিছু লেগেছে। যোগু, তোমার সমস্যাটা খুব একটা সহজ বলে আমার মনে হয় না। তুমি এখন বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। দাদুর কথা শুনে যোগু আর সেখানে দাঁড়ালো না। মনে একটু সাহস নিয়ে সে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল। তার ভয়ার্ত শরীরটা আস্তে আস্তে অন্ধকারে যেন কোথায় মিলিয়ে গেল। দাদু, তুমি কি কিছু বুঝতে পারলে? এমনটা কি আসলেই ঘটতে পারে? আমার তো মনে হচ্ছে সবই কল্পনা। না দাদু ভাই, তুমি শহরে থাকো তো, তোমার এ সম্পর্কে কোনো ধারণা নেই। গ্রামে গঞ্জে এখনো অনেক অপশক্তি ঘুরে বেড়ায়। তারা সুযোগ পেলেই প্রতিশোধ নিতে চায়, আর তাদের প্রতিশোধের ফল হলো মৃত্যু। প্রতিশোধ? কিন্তু এই যোগু কাকার উপর কেনই বা সে প্রতিশোধ নিতে যাবে? সেটাই তো বুঝতে পারছি না। তবে এসব জিনিস অকারণে কারোর উপর আক্রমণ করে না, এর পেছনে নিশ্চয়ই কোনো অন্য কারণ আছে। আমাকে এই কারণটা বের করতে হবে। পরদিন খুব সকালে সুরেশের ডাকে ঘুম ভেঙে গেল আমাদের।
সুরেশ এই গ্রামেরই ছেলে। আমি ছোটবেলায় দাদুর বাড়িতে আসা যাওয়া করতে করতে ওর সাথে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয় আমার। আজ খুব ভোরে এসে ও বেশ ডাকাডাকি শুরু করে। ওর ডাকে আমার ঘুম ভেঙে যায়। আমি তড়িঘড়ি করে বাইরে আসতেই, সর্বনাশ হয়ে গেছে, ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, দাদু কোথায়? সে তো এখনো ঘুম থেকে ওঠেনি। কিন্তু কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? আরে আমাদের গ্রামে যে যোগু কাকা থাকে না, মাছের ব্যবসা করে, সে বাজারে যে গাছতলায় বসে মাছ বিক্রি করে, সেই গাছতলায় তার রক্তাক্ত শরীর পাওয়া গেছে। লোকে বলছে ওকে নাকি ভূতে টেনে নিয়ে গেছে। কি বলছিস এসব তুই? যোগু কাকা তো কালকে সন্ধ্যায় আমাদের বাড়ি এসেছিল। আর নিশ্চয় এর পেছনে কোনো রহস্য আছে। তাড়াতাড়ি দাদুকে ওঠা। দাদুকে নিয়ে আমরা রওনা দিলাম যোগু কাকার বাড়িতে। সে তখন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। গ্রামের লোকেরা একটু আগে ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে গেছে। যোগু কাকা ভয়ার্ত চোখে মিটমিট করে আমাদের দিকে তাকিয়ে আছে। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে শেষ করে ফেলবে, আমি বাঁচতে চাই। যোগু, কি হয়েছে তোর? কি সব বলছিস তুই? কে তোকে দিতে চাই? কে তোকে শেষ করে ফেলবে? একটা কালো হাত, বরফের মতো ঠান্ডা, গা থেকে তীব্র আষ্টে গন্ধ, তার চোখ দুটো যেন রক্তে লাল। না 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 না, আমি বলতে পারছি না। না না যোগু কাকা, তোমাকে এখন কিছুই বলতে হবে না। তুমি বিশ্রাম নাও। চলো দাদু, আমরা বাইরে যাই। কাকার এখন বিশ্রামের দরকার আছে। এই বলে আমরা বাইরে চলে গেলাম। বাইরে একটা গাছতলায় দাঁড়িয়ে আমি, দাদু আর সতীশ যোগু কাকার বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। কালো হাত, বরফের মতো ঠান্ডা, গা থেকে আসতে গন্ধ। আমি তো বুঝতেই পারছি না এ কেমন আত্মা যে আমাদের যোগুর পেছনে পড়ে আছে, আর কেনই বা পড়ে আছে। আচ্ছা দাদু, একটা বিষয় লক্ষ্য করেছো? আজকে কিন্তু যোগু কাকাকে সেই গাছতলায় পাওয়া গেছে যে গাছতলায় বসে উনি মাছ বিক্রি করতেন। হ্যাঁ ঠিক, তার মানে ওই গাছতলায় কিছু একটা আছে যে চাই না যে গাছতলায় বসে যোগু কাকা মাছ বিক্রি করুক। এবার তোমরা একদম ঠিক অনুমান করেছ। এখন আমাকে ভাবতে হবে ওই গাছতলায় বসে যোগুর আগে কে মাছ বিক্রি করত, আর তার সাথে যোগু কোনো খারাপ কিছু করেছে কিনা। দাদু, এ বিষয়ে তো আমি তেমন কিছু জানি না। তোমরাই ভালো জানবে এ বিষয়ে। বা আমারও তো ঠিক মনে পড়ছে না, তবে যোগু এ বিষয়ে নিশ্চয়ই বলতে পারবে। দাদু, আপনি ভিতরে গিয়ে যোগু কাকাকে একবার জিজ্ঞেস করুন যে এ বিষয়ে সে কিছু জানে কিনা। দাদু আর দেরি না করে তাড়াতাড়ি ঘরের ভেতর চলে গেল। দাদুর সাড়া পেয়ে যোগু কাকা যেন চমকে জেগে উঠল। আচ্ছা যোগু, বলো তো, তোমার আগে ওই গাছতলায় বসে কি কেউ মাছ বিক্রি করতো? আর সে হঠাৎ করে মাছ বিক্রি করা ছেড়ে চলে গেল কেন? যোগু প্রথমটা কিছু বলল না, পরে একটু ভেবে সে বলল, না মানে এই বিষয়টা না বললে হয় না। তোমার জীবন মরণ সমস্যা, এই বিষয়টা আমার জানতেই হবে। আমি অতীতে একটা মস্ত বড় অপরাধ করে ফেলেছিলাম। এই গাছতলায় বসে যে মাছ বিক্রি করত, আমি তাকে লোক দিয়ে মার খাইয়ে নদীর ঘাটে ফেলে রাখি, আর নিজেই দখল করে ফেলি জায়গাটা। আমার আর কিছু শুনতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তোমার কপালে সত্যি দুঃখ আছে যোগু। কিছুক্ষণ পর দাদু বেরিয়ে এলো। বাইরে আমরা অপেক্ষা করে আছি। দাদু বিষগ্ন মুখে আমাদের সামনে এসে দাঁড়ালো। বুঝলাম ব্যাপারটা খুবই গুরুতর। আমি যা সন্দেহ করেছি ঠিক তাই। এই আত্মাটা ওই গাছের নিচে যে আগে থেকে মাছ বিক্রি করত, তার আত্মা। প্রতিশোধের আগুনে সেই কাজ করেছে। যোগুর প্রাণ নিয়ে তবেই ও শান্তি পাবে। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আমাদের যোগু কাকা কি এই আত্মার হাতেই প্রাণ দেবে? সবই ওই যোগুর কৃতকর্মের ফল। যদি বাঁচতেও পারে, তবে ওর প্রায়শ্চিত্ত করতে হবে। যা করার আজ রাতেই করতে হবে। কি করবে দাদু? কি করলে ওই আত্মা থেকে মুক্তি পাবে? ওই গাছতলায় আত্মাটি বন্দী হয়ে আছে। হয় আত্মাকে শেষ করতে হবে, না হয় আত্মাকে প্রতিশ্রুতি দিতে হবে যে আমাদের যোগু এই অপরাধের প্রায়শ্চিত্ত করবে। কিন্তু ওই আত্মাকে শেষ করতে হলে তো তান্ত্রিক রাখতে হবে, আর সে তো সময়ের ব্যাপার। আর ততক্ষণে তো
হ্যাঁ, তাই তো এই আত্মাকে প্রতিশ্রুতি দিতে হবে যে আমাদের যোগ্য এই অপরাধের প্রায়শ্চিত্ত করবে। আজ মাঝরাতেই আমরা এর আয়োজন করব। মাঝরাতে আমরা আমাদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বের হলাম। কুয়াশার চাদর ভেদ করে আমরা চারজন এগিয়ে চলছি গাছতলার দিকে। যোগু কাকা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে আর হেঁটে চলছে। গাছতলায় পৌঁছে দাদু সেখানে একটা অগ্নিকুণ্ডলী জ্বালিয়ে দিল আর বেশ অনেকগুলো মাছ সাজিয়ে দিল সেই অগ্নিকুণ্ডলীর চারপাশে। আমি অবাক হয়ে বললাম, দাদু, তুমি এই অগ্নিকুণ্ডলীর পাশে মাছ সাজালে কেন? এতে কি হবে? এটা এই আত্মাকে আবাহন করার উপায়। কোনো ব্যবসায়ী তার ব্যবসায়িক পণ্যের অপচয় সহ্য করতে পারে না। ওই আত্মা নিশ্চয় এই মাছের অপচয় সহ্য করতে পারবে না, কারণ সেও একসময় মাছ বিক্রি করত। দাদু কথাটা শেষ করতে না করতেই আগুনের চারপাশ দিয়ে ঘুরতে থাকলো একটা কালো ছায়া। কি ভয়ঙ্কর তার রূপ! চারিদিকে শীত যেন হঠাৎ করে হাওয়া হয়ে গেল, পরিবেশটা হঠাৎ করে যেন গরম হয়ে গেল, আর সেই কালো আত্মাটা আগুনের ঠিক সামনে দাঁড়িয়ে রইল। কে তুই? আর কেন তুই আমাদের যোগুর পিছনে পড়ে আছিস? কি ক্ষতি করেছে ও তোর? ক্ষতি? ও আমার সব শেষ করে দিয়েছে। লোক দিয়ে আমাকে মেরে নদীর পাড়ে ফেলে রেখেছে। কিন্তু আমি যে লোকজনকে মারতে পাঠিয়েছিলাম তারা তো বলছিল যে শুধু হাত পা ভেঙে ফেলে এসেছে। আমি তো কখনো তোমাকে প্রাণে মারতে চাইনি। আমার সমস্ত হাড় ভেঙে দিয়েছিল ওই দুষ্কৃতীরা। আমি 3 দিন পড়েছিলাম ওই নদীর চরে। এত চিৎকার করেছি, কেউ আমার কাছে আসেনি। আমার মৃত্যু হয় আর আমি প্রতিশোধ নিতে হয়ে উঠি অতৃপ্ত আত্মা। আমি মানছি এখানে সমস্ত দোষ যোগুর। এখন থেকে তুমি ওকে মুক্ত করে দাও। আমি ওর হয়ে কথা দিচ্ছি, ও এর অপরাধের প্রায়শ্চিত্ত করবে। না, আমি প্রাণের বিনিময়ে প্রাণ চাই। ও আমাকে মেরে ফেলেছে, আমি ওকে না মারা পর্যন্ত যাব না। দাদু দেখলো তার প্ল্যান ঠিকমতো কাজ করছে না, হিতে বিপরীত হয়ে যাচ্ছে। এখন আর আত্মার কাছ থেকে যোগুকে বাঁচানোর কোনো উপায় নেই। ঠিক তখন দাদু একটা বুদ্ধি বের করলো। তুমি তো দেখছি কিছুই জানো না। এই গায়ে নতুন একটা রেওয়াজ শুরু হয়েছে। নদীর সমস্ত মাছ ধরে আগুনে পুড়িয়ে আবার নদীতে ফেলে দেওয়া হবে। এই গ্রামে একমাত্র যোগুই এই কাজের বিরোধিতা করে, আর তুমি তাকেই মেরে ফেলতে চাও। তুমিও মাছ বিক্রি করতে, মাছ বিক্রেতা হয়ে মাছের অপচয় সহ্য করতে পারবে? ঠিক আছে, আমি ওকে মারবো না, তবে আপনাকে কথা দিতে হবে যে ওর অপরাধের প্রায়শ্চিত্ত করবে। আমি তোমাকে কথা দিলাম, আমি দাঁড়িয়ে থেকে ওর অপরাধের প্রায়শ্চিত্ত করাবো। যদি তাই হয় তবে এই আগুনে ঝাঁপ দিয়ে মুক্তি লাভ করব। আমার কাজ শেষ হবে। তুমি নিশ্চিন্তে যাও। অতৃপ্ত আত্মা হয়ে না থেকে মুক্তি লাভ করেছিল শান্ত হয়ে যাও। দাদুর কথা শুনে ছায়াটি আবার ঘুরতে লাগলো আগুনের চারপাশে। আবার পরিবেশটা যেন গরম হয়ে উঠল। একটু পরে ঝুপ করে আগুনের ভিতর কিছু একটা পড়ল। সবাই তখন বুঝতে পারলাম যে আত্মাটি বোধহয় আগুনে ঝাঁপ দিয়ে মুক্তি লাভ করলো। যাও, এই যাত্রা বেঁচে গেলে। তবে এই কাজের প্রায়শ্চিত্ত করে ফেলো, কিন্তু না হলে না জানি আর কোনো বিপদ এসে ধরা দেয়। আমি আপনাদের সামনে বসে কথা দিচ্ছি, আমি আজ থেকেই এর প্রায়শ্চিত্ত করা শুরু করব, আর জীবনে কখনো অসৎ কোনো কাজে জড়াবো না। চলো তাহলে, সবাই যে যার বাড়ি চলে যায়।